বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলের পৃথিবী। আর আমার পৃথিবীতে আরও একবার সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটা দেখছেন, যারা সময় ব্যয় করে আমাকে সময় দিচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা নতুন নতুন সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই। আমার চ্যানেলে প্লেলিস্টে সোজা সাপটা আইনের ভাষায় আমার লিগাল ব্লগগুলো আছে। আর অন্যান্য যে ইয়েগুলো আছে, লিস্টগুলো আছে, সেখানে আমার রোজ নামচা যা হয়, বা এখন আমার নতুন সদস্য আমার ছেলে ট্রম্বক, ঐক্য, দুটো ওর বাড়ির নাম ঐক্য আর ভালো নাম ট্রম্বক। ট্রম্বককে ঘিরে যে ভিডিওগুলো এখন বেশি আসবে, অনেকেই আমাকে কমেন্ট করছেন যে লিগাল ব্লগগুলো জন্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমার চ্যানেলটা কিন্তু সব রকম ভিডিওই আমি আপলোড করি। তো লিগাল ব্লগ এখন আমি দিতে পারছি না। জানেন, আমার দু মাসের একটা বাচ্চা, তাকে সমস্ত কিছু করতে হয়, করে টোরে লিগাল ব্লগ দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ লিগাল ব্লগে বিভিন্ন রকম পড়াশোনা করতে হয় এবং পয়েন্টে পয়েন্টে সমস্ত কিছু আপনাদের বোঝাতে হয়। সেটা এই মুহূর্তে কনসেন্ট্রেট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই জন্য এখন আপাতত লিগাল ব্লগটা কিছুদিন পরে আসবে, মানে আমার ছেলের বয়স 3 মাস হোক, তারপরে আমি আস্তে আস্তে লিগাল ব্লগও দেবো। এর মধ্যে যদি পারি তাহলে সপ্তাহে একটা করে লিগাল ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো আজকের যে ভিডিও, সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স আর প্রেগনেন্সি জার্নি, দুটো একসঙ্গেই আমি একটু শেয়ার করবো। তার আগে বলে নিই, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি প্রচুর, মানে ইউটিউবে যত মানে প্রেগনেন্সি ভিডিও সব আমি দেখে নিয়েছি। ওটি এক্সপিরিয়েন্স দেখে নিয়েছিলাম, হ্যাঁ, প্রেগনেন্সি জার্নিতে কি কি হয় সমস্ত সার্চ করে করে। আশা করি সবাই তাই করে, যারা নতুন উডবি মম আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। তো আমার প্রেগনেন্সি জার্নিটা আমি শেয়ার করছি। আমার পুরো ফার্স্ট ডে, প্রেগনেন্সির ফার্স্ট ডে থেকে 7.5 মাস আমি একা কাটিয়েছি। হ্যাঁ, এটা একটু অবাক ব্যাপার। আমার হাজব্যান্ড সবসময় চাইতেন যে আমি প্রেগনেন্ট বা হলে ওর সাথেই থাকি, হ্যাঁ, বাপের বাড়িতে না যাই, যাতে ও আর আমি দুজন মিলে আর কি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারি। হ্যান্ডেল মানে ফিল করতে পারি আর কি সেটা। কিন্তু দুর্ভাগ্যবশত ও তো সকালে অফিস চলে যেত আর রাত 9:30টায় আসতো। প্রেগনেন্সির প্রথম 3 মাস আমার এত কষ্ট হয়েছে, এত বমি হয়েছে যে রাত্রে আমি 3টে বিস্কুট খেতে পারতাম না। অনলি 1 বিস্কিট খেয়ে, জল খেয়ে আমি শুয়ে পড়তাম, মানে এত আমার বমি হতো। এবং ও যখন অফিস থেকে আসতো সকাল 9টায় বেরোতো, রাত 9:30টায় আসতো। মানে লিটারালি তখন কখনো বমি করছি, তখনও হয়তো আমার বমি কাচাচ্ছে বা আমি কাচাচ্ছি, মানে সারাদিন তো বমি হয়েই যাচ্ছে, কোনো খাবার খেতে পারতাম না। 3 মাস আমার এইভাবে গেছে। আর আমার শাশুড়ি মা তখন ছিলেন কানাডা, কারণ আমার ননদেরও তখন বাচ্চা হয়েছে, 1 বছর পরে এসছেন। এই মুহূর্তে আমিও প্রেগনেন্ট হই, তো এই জন্য উনিও থাকতে পারেননি। আর আমি কোনো কাজের মানে মেয়ে তখন হায়ার করিনি আমার সাথে থাকার জন্য। হাজব্যান্ড অনেকবার বলেছিল যে কাজের মানে একটা মেয়ে রাখো, না আমি তো পেরে যাচ্ছি বলে বলে আমি ঠিক 8 মাসে গিয়ে, 8.5 মাসে গিয়ে একটা মেয়ে হায়ার করি। কারণ তখন আমার ডেলিভারি সামনে, তখন ওর সাথে আমার মানে কি বলবো, একটা কম্প্যাটেবিলিটি ম্যাচেরও ব্যাপার আছে। সেজন্যই আমি প্রায় বলতে পারেন 1 মাস আগে রেখেছিলাম, এরকম 1 মাস কি 20 দিন আগে রেখেছি ডেলিভারি। আর প্রতি শনিবার আমার বড় দিদি আসতো, আমাকে অনেক মেন্টাল সাপোর্ট করতো, ফোনে তো কথা বলতো, বাবা যারা যারা আছে, শাশুড়ি মা, আমার ননদও ভিডিও কলে কথা বলতো। কিন্তু সবথেকে বড় ব্যাপার কি জানেন, পুরো জার্নিটা যতই ফোনে কথা বলা হোক বা আমার দিদি শনিবার করে আসুক, সবই কিছু, সবথেকে বড় হচ্ছে ঠাকুরের বিশ্বাসটা। মানে আমি যত কষ্ট পেয়েছি, আমি তারামাকে খুব মানি, মহাদেবকেও খুব মানি। আমার মনে হয় যে আমার এই জার্নিতে তারা দুজন আমার একদম মাথার উপরে মানে হাত দিয়ে রেখেছিল। নইলে পুরো প্রেগনেন্সিটা আমি 7.5 মাস 8 মাস একা কাটানো সম্ভব ছিল। ঠিক আছে,
ভিডিও কল, ফোনে বাবা খবর নিচ্ছে। নিলয় অফিস থেকে, আমার হাজব্যান্ডের নাম নিলয় অফিস থেকে আমাকে ফোন করছে, কেমন আছো, কী পজিশন, হ্যাঁ সব মানছি। কিন্তু পুরো জার্নিটাতে যে মাথায় হাত বোলানো বা জলটা এগিয়ে দেওয়া বা খাবারটা বেড়ে দেওয়া, এটা কিন্তু ছিল না আমার। আমি একা একাই করছি। বমি করতে করতে বমিও কাচিয়েছি, আর মানে কী বলবো, যেটা হয় আর কি। তো অনেকে শুনে খুব অবাক হয়েছিল যে পুরো ফার্স্ট প্রেগনেন্সি এরকম একা একা কাটানো খুব ডিফিকাল্ট। তাও আমার হাজব্যান্ড যেদিন ছুটি থাকতো আমাকে নিয়ে একটু বেরোতো টেরোতো। আর এই যে আমার ত্রম্বক, ও কিন্তু একটা অকেশন মিস করেনি। দুর্গা পুজোয় বেরিয়েছে, আর যা যা অকেশন পরে একটা বছরে সমস্ত কিছুতে বেরিয়েছে। মানে তখন আমি বেরোতাম, তখন শরীরটা ভালো লাগতো, যেই বাড়ি আসতাম অমনি বমি স্টার্ট। এরকম 3 মাস আমি কোথাও বেরোয়নি, একদম শয্যাশায়ী বলতে পারেন। তাও সবই নিজে করতাম। 3 মাসের পর থেকে 4 মাসে যখন পড়লাম, তখন বমিটা একটু কমতে শুরু করলো, কমতে তখন। আর আমি অ্যালোপ্যাথি ওষুধ একদম পছন্দ করি। ডক্সিনেট বলে একটা ওষুধ আমার ডাক্তারবাবু দিয়েছিলেন, মানে 3টে করে খেতে বলতেন, আমি খেতাম না, আমি 2 করে খেতাম। কারণ আমার বাবা হোমিওপ্যাথ ডক্টর, তো আমি হোমিওপ্যাথি বেশি মানে পছন্দ করি। অ্যালোপ্যাথি ওই খেতে হয় তাই। এই হলো আমার প্রেগনেন্সি জার্নি। আমার টক খেতে ইচ্ছে হতো, ঠিক আছে, টকও খেয়েছি, কিছু শর্টে দিয়েওছি। আর আমার বড় দিদি আমাকে অনেক সাপোর্ট করেছে মেন্টালি। শনিবার করে আসতো, এত ফল টল নিয়ে। বাবা আসতো রবিবার করে, বললাম তো সপ্তাহে 1-2 দিন আসতো ওরা, বাট বাকি দিন আমি একা। আর শাশুড়ি মা ওই ভিডিও কলে ফোন করতেন, কেমন আছো, কী করছো, এইসব ননদ কথা বলতো। ওর একটা ছোট বেবি হয়েছে মেয়ে, আর আমার ছেলে। এই হলো ব্যাপার। তো শাশুড়ি মা তো 1 বছর ছিলেন না, আর আমার ডেলিভারির আগে এসছে 8 মাস, 8.5 মাস হচ্ছে। এইবারে আমি আসছি আমার ওটি এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমার ডাক্তারবাবুর ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন, ডক্টর রাহুল সেন। আমার ডেলিভারি হয় ভাগীরথী নেউটিয়া পার্ক সার্কাস, আমার হাজব্যান্ডের অফিসের একদমই কিছুটা দূরে। তো আমি যেতাম ওলা করে, আর আসতাম, ফিরে আসতাম, সুবিধা হতো। ও অফিসে টুক করে ঢুকে যেত। আর আজকে আমার ওটি এক্সপিরিয়েন্সটা বলতে আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমি এত ওটি এক্সপিরিয়েন্স দেখেছি যে কোনোটাই আমার সাথে কিন্তু একদমই মিল খায়নি। সত্যি বলছে, একটুও মিল হয়নি আমার সাথে। আমার যদি ভিডিও আপনারা দেখে থাকেন, আমার ওটি অপারেশনের দিনটা, ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাও আমি ভিডিওতে বলছি। প্রথমে তো আমি অ্যাডমিট হই, যথারীতি অ্যাডমিশন নিলাম। তারপরে আমার এখানে চ্যানেল করা হলো। যারা উডবি মাদার হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। যারা হয়ে গেছেন তারা তো আমার মতোই এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন। এখানে একটা চ্যানেল করা হলো, সে তো ব্লিডিং হলো। তো আমি বুঝেই গেলাম এটা স্টার্ট আমার জার্নির। তো ব্লিডিং হলো। আমার ছেলে হয়েছে 7 এপ্রিল গরমে, কিন্তু সেদিন ফর্চুনেটলি পুরো বৃষ্টি পড়ছিল, মানে সত্যি, মানে হি ইজ ভেরি লাকি ফর মি, ঠিক আছে। বৃষ্টি পড়ছিল। আর তারপরে তো চ্যানেল হলো। তো চ্যানেল হওয়ার পর ডক্টর প্রথমে আমার পুরো ফুল টার্ম বেবি হয়েছে। আমার কোনো কী বলবো প্রিটার্ম বেবি হয়নি বা ইম্যাচিওর বেবি 8 মাসে হয়ে গেল এরকম না। আমার একদম 9 মান্থ কভার করে বেবি হয়েছে। আর 9th মান্থ যখন কভার করে লাস্ট ভিজিটে যখন যাই, তখন আমার পেটটা পুরো শক্ত হয়ে যেত, মানে কিছুতেই আমি হাঁটতে পর্যন্ত পারতাম না। তখন ডাক্তার বললো যে না, এবারে হচ্ছে কেন বাবু, এবারে আমাকে কি হলো এবারে আমাকে ওটি করে দিতে হবে। ঠিক আছে, আমিও মেন্টাল প্রিপেয়ার ছিলামই যে করতেই হবে। আর তখন আমি গেলাম, ভর্তি হলাম। আর এরকম এখানে তো চ্যানেল করলাম, ব্লিডিং হলো। আমার দিদি ছিল, জামাইবাবু ছিল, নিলয় ছিল। নিলয় ওখানে ছিল আমার সাথে, আমি ডিলাক্স রুমে ছিলাম, ও আমার সাথে ছিল 3 দিন 4 দিন ছিল। ওটিতেও ওকে অ্যালাউ করা হয়েছে আফটার মাই অ্যানাস্থেসিয়া। সেগুলো আমার ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। এটা করার পরে তখন আমাকে রেডি করানো হলো, চুল বাঁধা হলো,
যা যা ক্লিন করার সমস্ত কিছু হয়ে গেল, করে তারপরে আমি যাচ্ছিলাম ইয়েতে, হ্যাঁ স্ট্রেচারে করে। আমাকে সবাই বলছে, আমার যা ডকুমেন্টসগুলো ছিল, যা আমার রিপোর্টস, সমস্ত কিছু আমার পেটের ওপরে দিয়ে দেওয়া হলো। বললো এবার চলুন। এবার আমি চললাম। সবাই বলছে ভয় পাবি না, ভয় পাবি না। না, আমার কোনো ভয় লাগে না, আমি তো ভিডিও করছি, তারা আমার নাম নিচ্ছি, মহাদেবের নাম নিচ্ছি, কারণ ওনারাই আমার জার্নিতে মানে একদম ছিল, প্রতিক্ষণে ছিল। এই যে তারা মা আমার মাথার ওপরে কি হাসি মুখে বসে আছে দেখুন। ওনার আশীর্বাদ ছাড়া আমার এই জার্নি অসম্ভব, 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 ঠিক আছে। তো এবারে আমি গেলাম, এবার ওটিতে যাচ্ছি। আমার বর্দি তো কেঁদে কেঁদে একসার হয়ে যাচ্ছে। আমার বর একটু ছোটো ছোটো নার্ভাস হয়ে গেছে, আমি কিন্তু নার্ভাস হইনি। হঠাৎ করে আমার মধ্যে এমন একটা পাওয়ার এলো, ভাবলাম যে আমাকে এই যুদ্ধটা একাই ফেস করতে হবে। তো আমি ভয় পেয়ে কী করবো? আমাকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, আমাকে একটা যখন নিয়ে গেল তো ভেতরে অনেকটা লম্বা করিডোর টাইপের থাকে, ওখানে রাখলো। তো ডক্টর এসে, আমি চুপ করে ভাবছিলাম ওখানে শুয়ে যে মানুষ এসেছে একা, যাবেও একা, ঠিক আছে, মাঝখানে শুধু মায়ার খেলা, এটাই মেন কথা। আমি ওটা মানে ফিল করলাম, এটা আমি কোনো ফিলোসফিক বলছি না, এটা আই ফিল ইট। তো ওইখানে শুয়ে আছি যখন, তখন ভাবছি কই আমার পাশে তো আমার বর এখানে নেই, আমার চিন্তাটাকে ভাগ করার জন্য আমার দিদি নেই, আমার কেউ নেই, আমি একাই শুয়ে আছি, ঠিক আছে। তখন ডাক্তারবাবু এসে বলল যে কি ভয় পাচ্ছ? না স্যার, আপনি তো আছেন। কারণ ঈশ্বরের পরে ভগবান, মানে ভগবান হচ্ছে ডাক্তার, ঈশ্বরের পরে, সরি ভুল বললাম, ঈশ্বরের পরে ডাক্তারই ভগবান, এটা আমি ওগুলো মনে করছি বলে একটু হয়তো উল্টোপাল্টা হচ্ছে, ওটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এবারে যখন আমি যাচ্ছি ওটিতে, তখন নিয়ে গেল আমাকে। ওটি রুমটা আপনারা শর্টে দেখতেই পেয়েছেন, অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের বলছি। একটা বিরাট লাইট জ্বলে আর একটা সরু টেবিল, ঠিক আছে। ওই টেবিলে আপনার জায়গা হচ্ছে না, কিন্তু আপনাকে ওখানেই থাকতে হবে, কারণ ডাক্তাররা তো আপনাকে কাটাছেড়া করবে, তো সেজন্য বেশি চওড়া হলে অসুবিধা, ঠিক আছে। তো আমাকে বললো উঠে পড়ুন, আমি উঠে পড়লাম জয় মা তারার নাম করে। উঠে এবারে আমাকে পিঠে, স্পাইনে, অনেক ভিডিওতে দেখেছিলাম স্পাইনে অ্যানাস্থেশিয়া লাগে না বলে, কিন্তু আমার প্রচণ্ড লেগেছিল, মানে কি বলবো, ইমেন্স ব্যথা, যাকে বলে অসহ্য। স্পাইনে আমাকে নিচু করলো, বেন্ড হন, আর আমার এত বড় পেট নিয়ে আমি কী করে বেন্ড হবো, তাও অনেকে আমাকে হেল্প করলো যে আর একটু বেন্ড হন। তো বেন্ড হতে হতে অনেকটা বেন্ড হওয়ার পরে আমার একদম মানে স্পাইনের মধ্যে একটা ইঞ্জেকশন দেওয়া হলো। আমার প্রচণ্ড লেগেছে, সত্যি লেগেছে, কিন্তু আমার কিছু লাভ হয়নি। আবার আমাকে দিল দুবার, 3বারের বেলায় আমার ভয় লেগেছিলো, আমার হার্টবিটটা একটু হাই রেটে হয়ে গেছিলো, কারণ আমি ভাবছিলাম যে আমার যদি অ্যানাস্থেশিয়াটা না হয় তাহলে আমার বেবিটা কী করে বেরোবে, সেটা একটা টেনশন হয়ে গেছিলো। তখন কিন্তু আমার হাজব্যান্ডকে অ্যালাউ করা হয়নি। আর আমার যিনি ডাক্তার ছিলেন, ডক্টর রাহুল সেন, উনি বলছিলেন যে মা হওয়া অত সোজা কথা নয়, ইটস রিয়েলি পেনফুল। মানে একটা ডাক্তারের মুখে যখন এটা শুনলাম, তখনই বুঝলাম যে কতটা উনি ফিল করছেন। একটা ডাক্তার যদি আপনার ব্যথাটা ফিল না করে, তাহলে তো আমি তাকে ডাক্তার বলে গণ্য করি না। তো উনি এরকম যথারীতি হাতটা এরম করে মানে ভাবছে যে কতটা পেন হচ্ছে আমার, কারণ একবারে যদি হয়ে যেত তাহলে ঠিক আছে, শিরদাঁড়ায় দুবার ফোটালো, হলো না, আবার 3বার ফোটালো। তখন আমার খুব, আমি একটু সাউন্ড মুখ দিয়ে বার হয়েছিল, ও বাবা গো, ও মা গো, একটুখানি সামান্য। তারপরে আমার নিচটা পুরো নাম হয়ে গেল, মনে হলো আমার নিচে কিছু নেই। আমার খালি ফিল হচ্ছিল আমার পাটা ওঠানো আছে। আমি খালি সবাইকে বলছিলাম আমার পাটা একটু নামিয়ে দেবে, আমার পাটা একটু নামিয়ে দেবে। তো সবাই বলছে তোমার পাটা নামানোই আছে, আমার কিছুতেই আমি ওটা ফিল করছিলাম না। আমি ভাবলাম পাটা আমার ওঠানো আছে। তো যাই হোক, অপারেশন স্টার্ট হলো। ডাক্তারবাবু এসে আমার হার্ট রেটটা দেখে বললো যে প্রচণ্ড বেশি হার্টবিট হচ্ছে, ওটাকে কমাও, যেভাবে হোক কমাও। তখন আমি একটা মহাদেবের গান করেছিলাম, মানে আমার ওটিটা হচ্ছে, তখন আমি ওই ওম নমঃ শিবায় একটা গান করেছিলাম। তখন যে গানটা স্টপ হলো আর আমার এই ত্রম্বক সোনা বেরোলো, হুসু করতে করতে বেরোলো,
একবারে ডাক্তারের গায়ে, আমার গায়ে আর বাবার গায়ে। তখন আমার হাজব্যান্ডকে অ্যালাউ করেছিল। আমার এখানে অক্সিজেনের একটা নল লাগানো ছিল, মানে এরকম। আর আমার না খুব সাফোকেটিং ব্যাপার হয়, পা ঢেকে দিলে, হাত ঢেকে দিলে বা নাকের কাছে কিছু দিলে। আমি বলছিলাম আমাকে এটা সরিয়ে দিন, আমাকে এটা সরিয়ে দিন। তো ডাক্তারবাবু একটু নামিয়ে দিচ্ছিল। তো যথারীতি আমার যিনি গাইনি ছিলেন তিনি জানতেন যে আমি অ্যাডভোকেট। ওনাকে যখন দেখাতে যেতাম তখনও ওনার সাথে আমার প্রফেশনাল অনেক আলোচনা হতো। ওনার কি মামলা চলছে, কবে কি মামলা হয়েছে, এখন নতুন কি এসছে, কি রুলস রেগুলেশনস। আমার ওটি করতে করতে উনি এগুলোই আমার সাথে কথা বলছেন। যেহেতু আমি পেশায় একজন উকিল, তাই জন্য বলতে বলতে ত্রম্বককে বার করলো। বার করার পরে ওকে আমাকে দিল। হ্যাঁ, আমি তো দেখে আমি মানে কি বলবো, আই এম স্পিচলেস। ওই মুমেন্টসটা শেয়ার করার মতো নয় মানে শেয়ার করার মতো, মানে আনএক্সপ্লেনেবল আর কি, মানে বোঝানো যাবে না সেই ব্যাপারটা। আপনারা যারা মা হয়েছেন তারা জানেন যে সেই ব্যাপারটা কীরকম ব্যাপার। তো ওকে একটু আদর করলাম, তারপরে আমার হাজব্যান্ডকেও মানে হাজব্যান্ডও ওকে একটু আদর করলো। একদম সুন্দর ফুটফুটে একটা সাদা একদম। তো আমার বেবি 3 কিলো 168 গ্রাম হয়েছিল, একটু বড় সড়ো হয়েছিল। আমার 10খানা সেলাই করেছে, এমনিতে 7টা হয়। তো যেহেতু একটু গলু সেই জন্য একটু 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 বেশি কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে, তাতে কিছু ব্যাপার না। তারপরে তো হাজব্যান্ডকে বার করে দিল। তারপরেও আমি ওটি আমার চলেছে প্রায় 15-20 মিনিট। ডাক্তারবাবু গল্প করতে করতে ওটি সারলেন। তারপরে আমার পিঠে হাত দিয়ে বললেন ব্রেভ গার্ল, ব্রেভ মাদার, সরি গার্ল বলছি, ব্রেভ মাদার বলে চলে গেল। তো পর থেকে আমাকে আবার কী সব বাইরে স্ট্রেচারে করে আনা হলো, এনে তারপরে শুয়ে রাখা হলো। তখন থেকে আমি ফিল করছিলাম যে আমার ব্যথাটা শুরু হয়েছে পেটে অল্প 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 করে। আমি শুধু ঠাকুরকে ডাকছি যে আমি যেন বেয়ার করতে পারি। আনবেয়ারেবল হবে আমি বুঝতে পারছিলাম। তো ওইটা আমার একটু টেনশন ছিল যে আফটার ওটি আমি বেয়ার করতে পারবো কি না ব্যথাটা। তো সবই সহ্য করতে হবে, মানে হয়, ওটাই শুয়ে শুয়ে ভাবছি যে কেউ ওখানে ব্যথাটাও কিন্তু আমাকেই সহ্য করতে হয়েছে, কেউ আমার ব্যথার ভাগ নেয়নি, নোবডি। হয়তো আহা উহু করেছে দূর থেকে সবাই বা পাশ থেকে সবাই, আত্মীয় স্বজন যারা নিজের কাছের লোক, ও ব্যথা করছে আহারে, এর বেশি কিন্তু মানে কিছু করার নেই, সেটা আপনাকেই সহ্য করতে হবে। আর এরকমই আমি মানে মানসিকতাটা করেছিলাম যে এইটা আমাকে সহ্য করতেই হবে, এখানে কেউ কিছু করতে পারবে না, একমাত্র ডাক্তারই পারে আমার পেনটা কমাতে, যদি একটু ভালো পেন কিলার দেয়। তো সেটা আমি ডাক্তারকে বলেছিলাম। তারপরে আমাকে বেডে দেয়া হলো। বেডে দিয়ে আমি শুধু দুচোখ দিয়ে জল বেরোচ্ছে, কারণ কি আমার প্রচণ্ড ব্যথা স্টার্ট হয়ে গেছে পেটে, আর পা নাড়াতে পারছিলাম না। ওই সবাইকে বলছে আমার পাটা একটু নামিয়ে দাও, আমি খালি ভাবছিলাম আমার পাটা ওঠানো আছে। আর এই ব্যাপার, হাজব্যান্ড বললো তোমার খুব কষ্ট হচ্ছে। আমি আর কি উত্তর দেবো, আমি মাথাটা নাড়লাম। হ্যাঁ, আমার দিদি খুব কান্নাকাটি করছিল যে আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করিনি যে ও মা গো আমার ব্যথা করছে, ও বাবা গো আমার ব্যথা করছে। শুধু দু চোখ বেয়ে জল পড়ছিল, আর একটা খুশিও ছিল মনে মনে। ওই অবস্থাতে আমি আমার সবাইকে জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে আমার ছেলে হয়েছে। তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। ডাক্তারবাবু বলেছিল ঘুমাবে, ঘুম তখন হয় না, আমার তো হয়নি। তারপরে আমাকে পেন কিলার, তারপরে অনেক রকমের ওষুধ দেওয়া হয়েছিল। সেদিনটা একটু ব্যথাটা কম পরের দিয়ে অনুভব হয়েছে, কিন্তু রাত্রে আবার পেন, পরের দিন পেন, 3 দিন পেন তো ছিল, ওষুধে বুঝতে পারিনি। তারপরে 3 দিন পরে ডাক্তারবাবু ছেড়ে দিল ড্রেসিং করে। এই হলো আমার ওটি এক্সপিরিয়েন্স। আরও ভালো করে জানতে গেলে আমার ওটির ব্লগ আছে, ওটা দেখবেন। আর তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে তো যথারীতি নার্সিংহোমের মতো কেয়ার তো পাওয়া যায় না, তবুও যতটা সম্ভব আমার বর্দি 5 দিন ছিল, আমার হাজব্যান্ড অফিস কামাই করে ছিল। কিন্তু ব্যথা হয়। অনেকে যারা বলেন যে নর্মাল ডেলিভারি ইজ মাচ ইজিয়ার দেন সিজার, বা সিজার অনেক ইজিয়ার দেন নর্মাল, এই সমস্ত যে কন্ট্রাডিক্টরি কথাবার্তাগুলো, মা হওয়াটাই একটা ডিফিকাল্ট ব্যাপার। কারণ মানে তাহলে তো ভগবান মেয়েদেরকে কেন দিয়েছে এই শক্তিটা যে 9 মাস গর্ভে ধারণ করো,
ব্যথা যন্ত্রণা সহ্য করার শক্তি মেয়েদেরকেই দিয়েছে, কারণ জানে তারা পারবে এটা, ঠিক আছে। সুতরাং মায়ের ভূমিকাটা সব থেকে বেশি বলে আমার মনে হয়। একটা মেয়ে তার শরীর, মন, প্রফেশন সব কিছু জলাঞ্জলি দিয়ে মা হয়। যারা প্রফেশন করে তাদের কথা বলছি, আর যারা হাউসওয়াইফ তারাও তো তাদের পুরো শরীর, তাদের সিজার হয়, তাদের পুরো শরীরটা কেটে বাচ্চাটাকে বার করছে, 7টা স্তর কাটা হয়। এই ফিলিংসগুলো যদি কাছের মানুষরা না বোঝে সেটা খুব পেনফুল হয়। অনেকে ভাবে ও সিজার হয়েছে, কোনো পেনই হয় না, ও কেটে বার করে দিয়েছে, মানে ইটস নট সো ইজি, ঠিক আছে। আর নর্মাল হলেও খুব কষ্ট হয়, কারণ অনেকের ফোর্সেপ হয়, অনেকের মানে জ্ঞান অবস্থায় বাচ্চাটাকে বার করা হয়, মাথার ওপর বাচ্চার প্রচুর চাপ পড়ে। সুতরাং নর্মাল অর সিজার যেটাই হোক, মা হওয়াটাই একটা টাফ জার্নি। এটা যারা অশিক্ষিত তারা মানতে চায় না, যারা শিক্ষিত বা যাদের একটু সেন্স আছে, ফিলিংস আছে, তারা এটা ফিল করা উচিত বলে আমার মনে হয়। আর ফ্যামিলির সাপোর্টটা তো খুবই দরকার, খুবই দরকার, কারণ সেই সময় একটা ডিপ্রেশন আসে, বাচ্চাটাকে সবসময় মাকে নিয়ে থাকতে হয়, নর্মাল লাইফ থেকে একদম এত বড় একটা দায়িত্ব মাথায় এসে পড়ে। হ্যাঁ, সেই জন্য একটা মা যদি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ না থাকে, বাচ্চা কখনোই কিন্তু সুস্থ থাকতে পারে না। সুতরাং আমার এটাই রিকোয়েস্ট যে যারা বাবা আছেন বা যারা হাজব্যান্ড আছেন, তারা অ্যাটলিস্ট ওয়াইফকে হেল্প করবেন মানসিকভাবে, শারীরিকভাবে যতটা পারবেন হেল্প করবেন, মানসিকভাবে খুশি রাখার চেষ্টা করবেন। আর মা হওয়ার জার্নিটা ইজি নয়, আমি মিথ্যে কথা বলবো না যে এই চুটকি বাজিয়ে মা হয়ে যাওয়া যায়, কোনো ব্যাপারই না। আজকালকার দিনে ওষুধ, ডাক্তার আছে, কোনো ব্যাপার না, এটা বাজে কথা। ব্যথা কিন্তু ডাক্তাররা সম্পূর্ণ নির্মূল করতে পারে না, ঠিক আছে। ব্যথা, যন্ত্রণা, মাতৃগর্ভে যে থাকাকালীন যে অস্বস্তি, সমস্ত কিছু একটা মেয়েকে ভোগ করতে হয়। সুতরাং একটা মেয়েই জানে যে মা হওয়ার কতটা যন্ত্রণা বা কতটা খুশি। অবশ্যই যন্ত্রণা সহ্য করেই মা হতে হবে। যারা হতে চান বা যারা হতে যাচ্ছেন তাদেরকে বলবো, সাহস রাখবেন মনে, ভগবানকে বিশ্বাস রাখবেন, ভগবানই সব, আর তারপরে হচ্ছে ডাক্তার। তো আমার জার্নি এটাই হলো কথা। শেষ কথা বলি যে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। মা হতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবেই। আর বিভিন্ন ভিডিও দেখবেন, আমি বলবো না দেখবেন না, ভিডিও দেখবেন, একটা একটা কোয়ারি থাকে, কিন্তু সবার জার্নিটা কিন্তু সেম হয় না। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমার স্পাইনে কোনো প্রবলেম হবেই না, আমার যেমন হয়েছে, তো সেটা ভয় পাওয়ার কিছু নেই, ভগবান আপনাকে শক্তি দিয়ে দেবে, এটাই আমার বক্তব্য। ভয় একদম পাওয়ার কিছু নেই। শুধু কোনো যদি সিমটমস লক্ষ্য করেন যে এমার্জেন্সি হতে পারে, সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, ডিলে করবেন না, এটা কিন্তু আমি বলতে চাই। ওই সবার সাজেশন নেবেন না, যে কোনো একজনের সাজেশনে বা নিজের ডিসিশনে চলার চেষ্টা করবেন, অন্তত এই প্রেগনেন্সি পিরিয়ডটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন পায়রের পৃথিবী। নমস্কার।